প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বাংলা দ্বিতীয় পত্র আজকে আমরা প্রথম পরিচ্ছেদটা পড়বো ভাষা। এইখান থেকে যে মূল মূল লাইনগুলা ওইগুলো আমি তোমাদেরকে বুঝাই দেবো, ওগুলাই তোমার এমসিকিউতে আসবে, দেখবা। ঠিক আছে, তোমাদের কাজে লাগবে। দেখো, ভাষা ভাষা জিনিসটা কি? অর্থপূর্ণ ধ্বনি হলো কি ভাষার প্রাণ। এটা আগে মনে রাখো যে তোমার অর্থপূর্ণ ধ্বনি। আবার ধ্বনি কি? ধ্বনি বলতে বোঝো আমরা যে মুখ দিয়ে যে আওয়াজ করি, এই আওয়াজটাই হইলো তোমার কি? ধ্বনি। এখন ওই আওয়াজটা যদি অর্থপূর্ণ হয় তাহলে ওইটা হইলো তোমার ভাষার প্রাণ। তার মানে ভাষার প্রাণ কি? অর্থপূর্ণ ধ্বনি। তারপরে দেখো ভাষা কাকে বলে একটু দেখো। মানুষ মনের ভাব প্রকাশের জন্য মুখ দিয়ে অন্যের বোধগম্য অর্থপূর্ণ যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাকে ভাষা বলে। তার মানে তোমার মানুষ মুখ দিয়ে যে ধ্বনিটা উৎপন্ন করে ওই ধ্বনি সমষ্টির কেই বলা হয় তোমার কি? ভাষা। এখন চিন্তা করো, তোমার মানুষ যে আওয়াজটা করতেছে ওই আওয়াজটা যদি অর্থপূর্ণ হয় তাহলে ওইটা হইলো তোমার কি? তাকে ভাষা বলে। নয় কিন্তু ওইটা ভাষা হবে না। ঠিক আছে, জাস্ট ধ্বনি হইলেও কিন্তু ভাষা কিন্তু হবে না। এখন দেখো, ধ্বনির সৃষ্টি হয় বাকযন্ত্রের সাহায্যে। তার মানে আমাদের মুখ দিয়ে যে আওয়াজটা হয় ওই আওয়াজটাকে বলা হয় তোমার কি? ধ্বনি। ওই ধ্বনি তোমার তৈরি হতে হলে তোমার বাকযন্ত্রের সাহায্য লাগে। এখন বাকযন্ত্র কোনগুলা? তোমার ওই ধ্বনি তৈরি হওয়ার জন্য যে যন্ত্রগুলো আমাদের মানে শরীরের যে অঙ্গগুলো আছে, যে অঙ্গগুলা কাজে লাগে এই ধ্বনি তৈরি করার জন্য, মানে আমাদের যে আওয়াজটা হচ্ছে ওই আওয়াজটা তৈরি করার জন্য যে শরীরের যে অঙ্গগুলা প্রয়োজন ওগুলা হলো তোমার কি? বাকযন্ত্র। যেমন তোমার এখানে আছে মানুষের গলনালী, দাঁত, মুখ বিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, নাক ইত্যাদির সহযোগ হলো বাকযন্ত্র। আশা করি বুঝতে পারছো। তারপর দেখো, যে কোনো ধ্বনি বা আওয়াজ ভাষা নয়। তুমি আওয়াজ তৈরি করলা ওইটা কিন্তু ভাষা হবে না। তুমি মুখ দিয়ে আওয়াজ করলা ওই আওয়াজটা যদি একটা অর্থপূর্ণ আওয়াজ হয় তাহলে ওইটা ভাষা হবে, নয় কিন্তু ওইটা ভাষা হবে না। সেইটুকু পড়লাম আমরা। প্রথম পেজ কিন্তু পড়ে ফেলছি। দেখো অপর পেজে দেখো, পশু পাখির ডাক ভাষা নয়। আমরা পশু পাখির যে ডাক শুনতে হবে ওগুলা কিন্তু কি নয়? ভাষা নয়। কারণ কি? ওগুলো কিন্তু অর্থপূর্ণ না, এই জন্য ভাষা না। তারপর দেখো, বাংলাদেশের অধিকাংশ মানুষের ভাষা বাংলা। তার মানে বাংলাদেশের মানুষের ভাষা কি? বাংলা। কিন্তু ইংল্যান্ডের মানুষের ভাষা কিন্তু বাংলা না। ওগুলা কি? দেখো, ইংল্যান্ডের মানুষের ভাষা ইংরেজি। তোমার এমসিকিউতে কিন্তু এগুলো আসতে পারে। বিশেষ করে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? এই যে এটা, যে ফ্রান্সের মানুষের ভাষা ফরাসি। তারপরে যে চীন দেশের অধিকাংশ মানুষের ভাষা ম্যান্ডারিন ইত্যাদি। ঠিক আছে, এগুলো মুখস্থ করলো। তারপর দেখো, বাংলাদেশে বাংলার পাশাপাশি চাকমা জনগোষ্ঠী নিজস্ব চাংমা ভাষায়, তার মানে চাকমা জনগোষ্ঠীর ভাষার নাম কি? চাংমা। আর গারো জনগোষ্ঠী তাদের আচিক ভাষায় কথা বলে। তার মানে গারো জনগোষ্ঠীর ভাষা কি? আচিক। এইটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট যে গারো জনগোষ্ঠীর ভাষা হলো আচিক। তোমাদের যেহেতু এমসিকিউ আসবে ভালো করে মুখস্থ রাখো এগুলা। ভাষাকে প্রবাহমান নদীর সঙ্গে তুলনা করা হয়। তার মানে ভাষাকে তুলনা করা হয় কার সাথে? প্রবাহমান নদীর সাথে। কেন তুলনা করা হয় জানো? ধরো, আজ থেকে 500 বছর আগে মানুষ যে যে ভাষায় কথা বলতো ওইটা কিন্তু 500 বছর পরে কিন্তু ওইটা একটু পরিবর্তন হয়েছে। এই জন্য মানে নদীর পানি কিরকম প্রবহমান, ঠিক আছে, ওই রকম ভাষাও কি হয়? প্রবহমান, চলতেই থাকে, পরিবর্তন হয় আর কি। দেখো, পৃথিবীতে প্রায় 3500-এর কাছাকাছি ভাষা প্রচলিত আছে। তার মানে পৃথিবীতে তোমার মোট যে আমাদের যেরকম বাংলা ভাষা, অন্য কোনো মানুষের ভাষা হলো ইংরেজি, তারপরে কিছু মানুষের ভাষা আছে ফরাসি, এরকম কত রকমের ভাষা আছে? 3500-এর কাছাকাছি। ঠিক আছে, ভালোভাবে মনে রাখবা। তারপর দেখো 1.2 কি আছে? মাতৃভাষা ও রাষ্ট্রভাষা। এখন মাতৃভাষা কোনটা? তোমার জন্মের পরে তুমি যে যার কাছ থেকে তুমি অর্থাৎ যে ভাষাটা শিখো, ধরো তুমি জন্মের পরে তোমার মায়ের কাছ থেকে ভাষা তুমি শিখতে পারো, ওইটা হলো তোমার মাতৃভাষা। আর রাষ্ট্রভাষা কি? তোমার একটা রাষ্ট্রের বিভিন্ন কাজ করার জন্য তোমার ওই রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো চালানোর জন্য, তারপরে শিক্ষা প্রতিষ্ঠান চালানোর জন্য, ঠিক আছে, যে ভাষাটা কাজে লাগে অর্থাৎ যে ভাষা ব্যবহার করা হয় ওইটা হলো রাষ্ট্রভাষা। আর তুমি মায়ের কাছ থেকে মানে জন্মের পরেই যে ভাষা শিখো ওইটা হলো মাতৃভাষা। তারপরে দেখো এখানে, পৃথিবীর প্রায় 30 কোটি লোকের মাতৃভাষা বাংলা। তার মানে কত কোটি লোক বাংলায় কথা বলে? প্রায় 30 কোটি। ঠিক আছে, প্রায় 30 কোটি লোকের মাতৃভাষা বাংলা। মাতৃভাষার বিবেচনায় সারা বিশ্বে বাংলা ভাষার স্থান কি? ষষ্ঠ। তোমাদের বই করতে আছে ষষ্ঠ। মানে তোমার মাতৃভাষার
তোমার কিছু কিছু ভাষা আছে নিয়ে তোমার কিছু ভাষা আছে প্রথম, কিছু দ্বিতীয়, ওই রকম স্থান অনুযায়ী বাংলা ভাষার অবস্থান হইল ষষ্ঠ। অপর পেজ, তৃতীয় পেজ হলো, এখানে কি আছে, রাষ্ট্রভাষা। দেখো রাষ্ট্রভাষার তোমার প্রথমে দেখো রাষ্ট্রভাষা জিনিসটা কি। রাষ্ট্রভাষা হলো দেখো রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য কোনো দেশের সংবিধান স্বীকৃত ভাষাকে ওই দেশের রাষ্ট্রভাষা বলে। মানে তোমার একটা একটা দেশে তোমার বিভিন্ন প্রতিষ্ঠান আছে, ওই প্রতিষ্ঠানগুলোতে ব্যবহার করার জন্য কি লাগে, ভাষার প্রয়োজন হয়। ওই যে ব্যবহার করার জন্য যে ভাষাটা লাগে ওইটা হলো তোমার কি রাষ্ট্রভাষা। যেমন শিক্ষা প্রতিষ্ঠানে তোমার ব্যবহার করার জন্য যে ভাষাটা লাগে ওইটা হলো তোমার কি রাষ্ট্রভাষা। এখন দেখো বাংলাদেশের সংবিধানে প্রথম ভাগের ৩য় অনুচ্ছেদে লিপিবদ্ধ আছে যে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। তার মানে বাংলাদেশের রাষ্ট্রভাষা হলো তোমার কি বাংলা। তো এটা গেল। আমরা তারপরে এখান থেকে পড়বা ইম্পর্টেন্ট। দেখো বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ভাষারীতি যেমন গোয়া মাইনসের দোয়া পোয়া আছিল। আচ্ছা, আঞ্চলিক অঞ্চল চিনো, অঞ্চল অঞ্চল হলে তোমার যেমন চট্টগ্রাম অঞ্চল, অঞ্চল বলতে বোঝায় কি বিভাগকে বোঝানো হয় আর কি, ঠিক আছে। মানে চট্টগ্রাম বিভাগের যে ভাষা এটা গোয়া মাইনসের দোয়া পোয়া আছিল। মানে এখানে একটু বুঝাই যে আঞ্চলিক ভাষাটা কি। কিন্তু এই পাশে দেখো, এই পাশে কি আছে যে বাংলা ভাষা। বাংলা ভাষা কি আছে মৌখিক লৈখিক। মানে তোমরা মুখ দিয়ে যে ভাষাটা উচ্চারণ করো এটা হলো কি মৌখিক, মানে ধ্বনির সাহায্যে যেটা। আর আমরা যে লিখি ওটা হলো কি লৈখিক। এখন মৌখিকের মধ্যে আছে কি আঞ্চলিক প্রমিত। আঞ্চলিক কোনটা, তোমার বিভিন্ন অঞ্চলে যে ভাষাটা ব্যবহার করা হয়। যেমন অঞ্চল বলতে বোঝায় কি বিভাগ, বিভিন্ন বিভাগ। যেমন ঢাকা বিভাগের মানুষ যেরকম ভাবে কথা বলে, দেখবা যে চট্টগ্রাম বিভাগের মানুষ কিন্তু একটু তার ওই রকম ভাবে কথা বল না, ওই ভাষাটা একটু পরিবর্তন হয়ে তারা একটু অন্যরকম ভাবে কথা বলে। আবার দেখবা যে তোমার সিলেটের লোক আরেক রকম ভাবে কথা বলে, ঠিক আছে, রাজশাহীর লোক আরেক রকম ভাবে কথা বলে। এই হইল তোমার ওই ওই ধরনের যে এই যে ভাষার যে তারা কিন্তু তাদের নিজের আঞ্চলিক ভাষায় কথা বলে, ঠিক আছে। তো এইরকম এই হইলো তোমার আঞ্চলিক ভাষা। মানে বিভিন্ন অঞ্চলের মানুষের মুখের যে ভাষাটা ওইটা হলো আঞ্চলিক ভাষা। এই যে আঞ্চলিক ভাষা কি, যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বাঙালি জনগোষ্ঠী মুখে মুখে যে ভাষারীতি মনোভাব ব্যক্ত করে সেই ভাষারীতিই বাংলার আঞ্চলিক ভাষারীতি নামে অভিহিত। অঞ্চলভেদে বাংলা ভাষার প্রচলিত কথ্যরূপকে আঞ্চলিক ভাষা বলে। মানে মানুষ যে যে ভাষায় কথা বলে ওই ভাষাটাই তাহলে কি আঞ্চলিক ভাষারীতি। মানে মানে অঞ্চল ভেদ বলতে তোমার ধরো ঢাকার মানুষ যে ভাষায় কথা বলে ওইটাই তাদের আঞ্চলিক ভাষা, চট্টগ্রামের মানুষ যে ভাষায় কথা বলে ওইটাই তাদের আঞ্চলিক ভাষা, রাজশাহীর মানুষ যে ভাষায় কথা বলে ওইটাই তাদের আঞ্চলিক ভাষা। আর প্রমিত, প্রমিত মানে হলো তোমার একদম শুদ্ধ উচ্চারণ। শুদ্ধ উচ্চারণ যে যেভাবে ধরো ঢাকার মানুষ ধরো একই মানে যে শুদ্ধ যে উচ্চারণটা ওইটাই হলো প্রমিত। ধরো এখানে আমরা কোন একটা ভাষা ব্যবহার করতেছি ঢাকাতে, ওই একই ভাষা আমরা মানে শুদ্ধভাবে বললে তো তোমার সব জায়গায় একই রকম বলতে হয়। ধরো চট্টগ্রামে ওই ভাষাটাই ব্যবহার করতেছি, রাজশাহীতে ওইটাই ব্যবহার করতেছি। ওই যে একদম শুদ্ধ রূপে যে ভাষাটা আমরা উচ্চারণ করি ওইটা হলো কি প্রমিত ভাষা, ঠিক আছে। মানে ব্যাকরণ নিয়ম অনুযায়ী আমরা যে ভাষাটা ব্যবহার করি ওইটা হলো কি প্রমিত। আর লৈখিকের মধ্যে আছে কি চলিত আর সাধু। চলিত বলতে বোঝায় তোমার মানুষ বর্তমানে যে ভাষায় কথা বলতেছে, আঞ্চলিক ভাষা হোক ওইটা, মানে বর্তমানে যে ভাষাটা ওইটা হলো চলিত। আর সাধু কি, সাধু হইলো তোমার পূর্বে অনেক তোমার আদিকাল মানুষ একটু গম্ভীর ভাবে যে ভাষাটা ওইটা হলো তোমার কি সাধু ভাষা। গম্ভীর ভাষায় যে কথা বলতে ইচ্ছে আমরা তারপরে এখানে দেখবো। দেখো যেমন এই যে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ভাষা যেমন অগুয়া মানুষের দোয়া পোয়া আছে, এটা হলো তোমার কি আঞ্চলিক ভাষা। মানে ওই অঞ্চলে এইভাবে কথা বলতেছে তারা, এটা হলো তাদের আঞ্চলিক ভাষা। এখানে আঞ্চলিক ভাষা একটা নাম আছে, দেখো আঞ্চলিক ভাষাকে উপভাষা বলে। মানে আঞ্চলিক ভাষাকে আবার উপভাষা বলা হয়, তার মানে উপভাষা মানে হলো আঞ্চলিক ভাষা। এখন দেখো প্রমিত ভাষা। প্রমিত ভাষার জিনিসটা কি, বিভিন্ন ভাষারীতি কালক্রমে পরিমার্জিত হয়ে সবার গ্রহণযোগ্য একটি রূপ লাভ করে। এই ভাষারীতি সাধারণত শিক্ষিত লোকের কথাবার্তা ও নিত্য ব্যবহারে আরো আকর্ষণীয় হয়। ভাষাও যে শ্রম সাধ্য পর্যন্ত লব্ধ এবং এবং শেখার কোনো বিষয় প্রমিত ভাষারই তার প্রমাণ আছে। এটা গেল। এখন দেখো সাধু ভাষারীতি, যে ভাষারীতি অধিকতর গাম্ভীর্যপূর্ণ, তৎসম শব্দবহুল, ক্রিয়াপদের রূপ প্রাচীন রীতি অনুসারী এবং আঞ্চলিকতা মুক্ত, তাই সাধু ভাষারীতি, ঠিক আছে। সেগুলো গেল।
এখান থেকে তুমি বেশি যা মনে রাখবা যে সাধু ভাষায় পদবিন্যাস রীতি সুনির্দিষ্ট। সো এটা মনে আর চলিত ভাষায় পদবিন্যাস রীতি অনেক সময় পরিবর্তিত হয়। তার মানে চলিত ভাষাটা তোমার কি হবে, পদটা পরিবর্তন হবে, ভাষাটা পরিবর্তন হবে, কিন্তু সাধু ভাষা কি পরিবর্তন হয় না। এইটা সাধু ভাষা বক্তৃতা, ভাষণ ও নাটকের সংলাপের উপযোগী নয়। আর চলিত ভাষা বক্তৃতা, ভাষণ ও নাটকের সংলাপের উপযোগী। সাধু ভাষা গুরুগম্ভীর, দুর্বোধ্য, মন্থর। আর চলিত ভাষা চটুল, সরল, সাবলীল। সাধু ভাষার রীতি অপরিবর্তনীয়, তাই কৃত্রিম, মানে ওইটা আর পরিবর্তন হবেই না, ঠিক আছে, ওইটা হলো অপরিবর্তনীয়। আর চলিত ভাষার রীতি পরিবর্তনশীল, ঠিক আছে, তাই জীবন্ত। তার মানে জীবন্ত কোনটা, চলিত ভাষা। এখান থেকে তুমি বিশেষ কিছু সাধু আর চলিত কোনটা, যেমন অগ্নি, এটা হলো সাধু ভাষার, সাধু ভাষায় বলা হয় অগ্নি, আর চলিত ভাষায় বলা হয় কি আগুন। যেমন চন্দ্র, এটা হলো সাধু ভাষা, আর চলিত ভাষায় হলো আমরা কি বলি চাঁদ, দন্ত, দাঁত, পক্ষী, পাখি, ঠিক আছে, এইভাবে পড়বা। ব্যাঘ্র, বাঘ। আচ্ছা, মৎস্য, মাছ। এভাবে তুমি গুরুত্বপূর্ণ কিছু এখান থেকে মুখস্থ করে নিবা, গুরুত্বপূর্ণ গুলো। যেমন করি আছে, করেছে, ঠিক আছে, এইভাবে। এই ছিল আমাদের তোমার অনুচ্ছেদ 1। এরপরে অনুচ্ছেদ 2 পড়াবো, ধ্বনীয় বর্ণ। এই অনুচ্ছেদটা পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদে পড়াবো। ধন্যবাদ সকলকে।